স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ডুবে গেছে দেশের 11 জেলা। এতে এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। অতিবৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর বাঁধ। খাগড়াছড়িতে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পানি নামেনি পুরোপুরি। বন্যা আক্রান্ত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন প্রায় 36 লাখ মানুষ। রিপোর্ট করছেন ইলিয়াস কোমল। অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে ভেঙে গেছে কুমিল্লা গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বৃহস্পতিবার রাত 12:15টার দিকে জেলার বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের বুরবুরিয়া নামক স্থান দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে। বাঁধের অন্তত 300 ফুট ভেঙে গেছে। 27 বছরের রেকর্ড ভঙ্গ করে বিপদসীমার 120 সেন্টিমিটার উপর দিয়ে অতিক্রম করছে গোমতী নদীর পানি। খাগড়াছড়ি সদর উপজেলার পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি এলাকার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। অধিকাংশ নিচু এলাকার পানি সরে গেছে। তবে জেলার দিঘিনালা উপজেলায় এখনও পানিবন্দী হয়ে আছে কয়েক হাজার পরিবার। জেলার রামগড় উপজেলার কিছু নিচু অংশে পানি জমে আছে। দীর্ঘ 8 দিন পর রোদের দেখা মিলেছে নোয়াখালীতে। পানিবন্দী আছেন 20 লাখ মানুষ। সকালে সুবর্ণচর সহ জেলার বিভিন্ন স্থানে সূর্যের দেখা মেলে। গত 16 আগস্ট থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। প্রায় 4 শতাধিক আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 40,000-এরও বেশি মানুষ। কক্সবাজারের 9 উপজেলার বন্যায় 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বিশেষ করে চকরিয়া, পেকুরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফের উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। রামুতে বন্যার পানিতে ডুবে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত কয়েকদিনে ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে তৃতীয় দফা বন্যার কবলে পড়েছে মৌলভীবাজারের সীমান্তবর্তী জুড়ি উপজেলা। এ পর্যন্ত উপজেলার প্রায় 32,000 মানুষ পানিবন্দী হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া 40 হেক্টর কৃষি জমি পানিতে তলিয়ে যাওয়ায় উৎকণ্ঠায় দিন পার করছেন কৃষকরা। টানা বর্ষণ ও মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানি ঢুকে লক্ষ্মীপুরের প্রায় 6 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জের সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে বসতবাড়ি সহ ফসলি জমি। জলাবদ্ধতা নিরসনে সবগুলো স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। জোয়ারের সময় গেটগুলো বন্ধ করে দেওয়া হবে। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে কুমিল্লার বন্যা পরিস্থিতি জানবো প্রতিনিধি আবু মুসার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা আছি এই মুহূর্তে কুমিল্লার বুড়িচং উপজেলার খারাতয়া গ্রাম। আপনারা হয়তো দেখছেন এখানে একটি উদ্ধারকারী স্পিড বোটে আমরা রয়েছি। আমরা কিন্তু দেখছি এখানে স্পিড বোটে করে কিন্তু ইতিমধ্যে একটি পরিবারের 4 জনের মতো প্রতিবন্ধী সহ বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে। আমরা বরাবরই যেটি বলার চেষ্টা করেছিলাম, কুমিল্লার যে বুড়িচং উপজেলায় গোমতী নদীর যে বাঁধ ভেঙেছে, বাঁধ ভাঙার পরে কিন্তু এই বুড়িচং উপজেলার 5টি ইউনিয়নের কিন্তু অসংখ্য মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং যেই খারাতয়া গাজীপুর সহ এখানকার বেশ কয়েকটি গ্রাম কিন্তু খুব বেশি প্লাবিত হয়েছে এবং পানি কিন্তু অনেকাংশে মানুষের পাকা ঘরগুলো দেখা যাচ্ছে একতলার উপর দিয়েই কিন্তু প্রবাহিত হচ্ছে। তো আমরা দেখছি এখানে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু নিজ উদ্যোগে এখানে তাদের উদ্ধার কাজের জন্য এসছেন। আমরা যেই ভর্তিতে আছি সেটি ভলান্টিয়ার ফর বাংলাদেশের একটি টিম এসছে ঢাকা থেকে। তারা ফেরিতে যাচ্ছিলেন, প্রতিমধ্যে কুমিল্লার এই খবরটি পেয়ে কিন্তু তারা এই জায়গাটিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সকাল থেকে এই পর্যন্ত শুধুমাত্র এই বুটটি দিয়ে 4 শতাধিক মানুষকে উদ্ধার করেছেন। তবে আমরা যতদূর জেনেছি এখানে স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে কিন্তু 3-4টি ভোট কাজ করছে, পাশাপাশি সেনাবাহিনীরও কিন্তু বেশ কয়েকটি ভোট এখানে কাজ করছেন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আরও এগিয়ে আসার জন্য দেশবাসীকে কুমিল্লার বুড়িচং উপজেলায় কিন্তু এগিয়ে আসার জন্য আহ্বান করা হচ্ছে বারবারই। আর এই যে পানিবন্দী মানুষগুলো কিন্তু অনেকাংশেই যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু পানির কিংবা শুকনো খাবারের অভাব রয়েছে। গতকাল রাত থেকে যারা পানিবন্দী তারা কিন্তু অনেকেই খাবার দাবার পাচ্ছেন না, পানির অভাব পড়ছে। যারাই রয়েছেন তারা কিন্তু এগিয়ে আসার জন্য এই এলাকার প্লাবিত মানুষগুলো বারবারই আবেদন করে যাচ্ছেন। তো এই ছিল কুমিল্লার বুড়িচং থেকে সর্বশেষ অবস্থা। মোসা, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারত থেকে আসা ঢল ও অতি বর্ষণে 5 শতাধিক পরিবারের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট এবং ভেসে গেছে পুকুরের মাছ। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘেঁষা কসবা উপজেলার বায়ক, গোপীনাথপুর সহ 3টি ইউনিয়ন এর বহু এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যায়। প্লাবিত হওয়া এলাকার লোকজন আশ্রয় নিচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, নিরাপদ আশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে ও শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে বন্যার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিনাল কান্তি দাস। মিনাল, সিলেট সহ আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতি এখন কেমন? ধন্যবাদ তাবাসসুম আপনাকে। পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা অবস্থান করছি সিলেটের পার্শ্ববর্তী সুরমা নদীর তীরে এবং সুরমার বর্তমান পরিস্থিতিটা যদি আপনাদেরকে দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার মনু নদী এবং হবিগঞ্জ জেলার খোয়াই নদের বিভিন্ন স্থানে কিন্তু বাঁধ উপছে, লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু 2 লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। তবে সিলেট ও সুনামগঞ্জের নদ নদীর পানি গতকাল বৃহস্পতিবার কিছুটা বাড়লেও বন্যা পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়নি। মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কিন্তু সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগও বন্ধ রয়েছে। গতকাল দুপুরের পর থেকে সিলেট থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বলে জানিয়েছেন রেল স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম। এবং মনু নদী ক্রমাগত পানি বাড়ায় কিন্তু মৌলভীবাজার শেরপুর সিলেট আঞ্চলিক যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কের বালিয়াকান্দি এবং শাহবন্দর এলাকায় বাদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছে সড়ক ও জনপথ বিভাগ। এছাড়া কিন্তু মৌলভীবাজার কুলাউড়া সড়কের একাধিক স্থানে পানিতে তলিয়ে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। তবে সিলেটের বিষয়টা যদি বলা যায়, সিলেটে কিন্তু গতকাল পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও আজ বৃষ্টি না হওয়ায় কিন্তু কিছুটা পানি কমেছে। কিছুটা পানি কমায় কিন্তু সিলেটের জনমনে স্বস্তিও ফিরে এসেছে এবং জেলা প্রশাসন কিন্তু বন্যা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে কিন্তু সার্বক্ষণিক তদারকির জন্য বলা হয়েছে। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। তাবাসসুম। মিনাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যার পরিস্থিতি জানাতে সংযুক্ত ছিলেন সিলেট থেকে আমাদের সহকর্মী মিনাল কান্তি দাস। ভারতের বাঁধগুলো পূর্ব ঘোষণা ছাড়া খোলার কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হওয়ার প্রতিবাদে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনে জড়ো হয়ে মানববন্ধন করে। পরে শিক্ষার্থীরা ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদের গেটের সামনে গিয়ে প্রতিবাদ সভা করে। এতে বক্তব্য রাখেন সৈয়দ বোরহান উদ্দিন, মাহাদি হাসান, সিরাজুল ইসলাম তানজি, ইমন খান, সোমাইয়া, তামান্না সহ অনেকে। ভারতের ডুম্পুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টির প্রতিবাদে ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। ভোলা প্রেস ক্লাবের সামনে ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারত জাতিসংঘকে মানে না, আন্তর্জাতিক নদী কমিশনের আইন মানে না, প্রতিবেশীর অধিকার দিতে জানে না। অবিলম্বে এসব নদীর বাঁধ গুড়িয়ে ফেলতে হবে। আন্তর্জাতিক নদী বাঁধ চলবে না। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বন্যা ও পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। বলেন, কয়েকটি নদীর পানি প্রবাহ অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকায় বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে। বিস্তারিত আমেনা হীরার রিপোর্টে। ভারতের উজান থেকে নেমে আসা আকস্মিক ঢল এবং গত কয়েকদিনের বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে দেখা দিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ অঞ্চলের প্রধান নদীগুলোর পানি বেড়েছে। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এলাকা তলিয়ে গেছে পানির নিচে। এসব এলাকার নদ নদীর পানি বিগত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে। পানি বিপদসীমা অতিক্রম করায় নিজ বাড়িতে থাকতে পারছেন না স্থানীয়রা। ভারী বৃষ্টিপাত কিছুটা কমে আসায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। আগামী 24 থেকে 48 ঘন্টায় এই দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং বৃষ্টিপাতের যে প্রাবল্য ছিল সেটা আগের তুলনায় কমে আসার সম্ভাবনা রয়েছে এবং নদ নদীর পানি ইতিমধ্যেই উজানে ধীরগতিতে কমছে। তো সামগ্রিকভাবে আমরা এর ফলে আশা করছি যে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং
যেহেতু এই নদীগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, সেহেতু পানি দ্রুত গতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আগামী 48 ঘন্টার মধ্যে অনেক স্থানে, এই আক্রান্ত স্থানগুলোর অনেক স্থানে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। বন্যায় 5 জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, এই অঞ্চলের 7টি নদীর পানি এখনও বিপদসীমার ওপর অতিক্রম করছে। এছাড়াও রাজধানী ঢাকা কোনো বন্যা ঝুঁকিতে নেই বলেও জানান উদয় রায়হান। ঢাকার আশেপাশের নদীগুলো আমরা জানি এগুলো সাধারণত একটু ধীর গতিতে বৃদ্ধি পায়, তো এগুলোতে আপাতত এই জন্য আমরা কোনো বন্যা ঝুঁকি দেখছি না। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। দেশে যাতে আর ফ্যাসিবাদ ফিরে না আসে সে কারণে সংস্কার কাজ চলছে। দ্রুত সময়ে সংস্কার করে একটি নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে। গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্র জনতা। দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, কারো উপরে অত্যাচার না হয়। কেউ একজন অপরাধী হলেও তাকে কোর্টে নেওয়া হচ্ছে, তাকে জেলে নেওয়া হচ্ছে, তখন তার উপরে আঘাত করা, এটা আমাদেরকে, এই আন্দোলনকে, এই সংগ্রামকে অসম্মানিত করে। এটা আমরা চাই না। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। সকালে তারা কারখানায় বিক্ষোভ শুরু করেন, পরে মিছিল দিয়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেডের একটি তৈরি পোশাক কারখানা রয়েছে। কারখানা শ্রমিক ও পুলিশ জানায়, ওই কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের 3 মাস ধরে বেতন দিচ্ছে না। এছাড়া কর্মীদের, স্টাফদের 5 মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতনের দাবিতে গত বুধবার শ্রমিকেরা বিক্ষোভ করেন। তখন কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু গতকাল বেতন দেওয়া হয়নি। সকালে কর্মীরা কারখানায় কাজে যোগ দিয়ে বেতন চাইতে যান। পরে তারা শ্রমিকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ সকালে তিনি পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। বেনাপোল বিজিবি কোম্পানির কমান্ডার মিজানুর রহমান জানান, তাদের কাছে গোপন খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবেন। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপনে অবস্থানে থাকে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে পল্লব যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন। এ সময় তাকে আটক করা হয়। যখন ইমিগ্রেশনে আসে আমরা তাকে চেক করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজে মুখেই স্বীকার করে যে হ্যাঁ, আমি যশোর জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাকে আমরা আটক করি এবং আমরা ক্যাম্পে নিয়ে আসি এবং তাকে আইনি প্রক্রিয়ার জন্য পুলিশকে হস্তান্তর করার কার্যক্রম চলবে। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। টানা 2 দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে চট্টগ্রাম হাটহাজারীর নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় হালদার তীর রক্ষা বাঁধ ভেঙে গেছে। ভেঙে যাওয়া বাঁধের অংশ দিয়ে লোকালয়ে ঢুকেছে পানি। উপজেলার ফরহাবাদ ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ফটিকছড়ি উপজেলা ও সংলগ্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। হালদা নদীর উজান থেকে আসা পানিতে নারায়ণহাট, বুজপুর, পাইনদং, লেলাং, সমিতির হাট, হারুয়ালছড়ি, সুয়েবিল সহ উপজেলার অধিকাংশ নিচু এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় 15 ফুট হালদার বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে শতাধিক বাড়িঘর তলিয়ে গেছে। ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। রাত 1টার সময় দোষে পড়ার পর কুম্ভরপাড়া প্রায় 500 পরিবার এখন পানির মধ্যে প্লাবিত। প্রতিটা মানুষ ভয়াবহ। আলার ভাড়ার ভিতরে যেগুলি বন্যার পানির ভিতরে বেশি ক্ষতি হয়ে তারা অল্প করে শুকনা খানার ব্যবস্থা করছি, এর দূরে খানার ব্যবস্থা কিনা বিতরণ করে খানা কিনে।
পার্বত্য খাগড়াছড়ি জেলার সিন্দুকছড়ি জোন কর্তৃক বন্যা কবলিত এলাকায় অসহায় পানিবন্দী মানুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান স্বরূপ নিত্য প্রয়োজনীয় চাল, আটা, ডাল, তৈল, বিস্কুট, খাবার, স্যালাইন, বিভিন্ন শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী প্রদান করেছেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময় সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আসাদুজ্জামান খন্দকার সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চুক্তিভিত্তিক সাধারণ আনসার বাহিনীর জাতীয়করণ না হওয়া পর্যন্ত গত রাত থেকে চট্টগ্রাম নগরী বন্দর থানাধীন দক্ষিণ জোনের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা এবং বিক্ষোভ সমাবেশ করেছেন আনসার সদস্যরা। এ সময় বিক্ষোভকারী আনসার সদস্যরা জানান, 1948 সাল থেকে গঠনকৃত এই আনসার বাহিনী গঠন করা হয়। আজ পর্যন্ত চুক্তিভিত্তিক ছাড়া জাতীয়করণ করা হয়নি। যতদিন পর্যন্ত সরকারি জাতীয়করণ প্রজ্ঞাপন জারি না হবে ততদিন পর্যন্ত কোনো সাধারণ আনসার কর্মে ফিরব না। দেখছেন মাই টিভির জেলা সংবাদ। মাগুরায় সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক, সরকারি অফিসের দেওয়াল সহ শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে গ্রাফিতি এঁকে ও নানা প্রতিবাদী স্লোগানে দেওয়াল লিখনের মাধ্যমে রাঙানোর কাজ করছেন। বৃহস্পতিবার মাগুরায় শালিখা উপজেলার সিংড়া বাজার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে শিক্ষার্থীদের এমন কর্মযজ্ঞ। এ সময় শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ দেওয়াল পরিষ্কার করছেন, আবার কেউ কেউ রং মেশানো ও গ্রাফিতি আঁকার কাজ করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 4 আগস্ট সিরাজগঞ্জে বিএনপির কর্মী সুমন, আব্দুল লতিফ ও জেলা যুবদলের সহ সভাপতি সোহানুর রহমান রঞ্জু নিহতের ঘটনায় 3টি মামলা দায়ের করা হয়েছে। এই 3 হত্যা মামলায় মন্ত্রিপরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ারকে আসামি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির 3টি মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার রাতে নিহতদের পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় 3টি হত্যা মামলা দায়ের করা হয়। 3টি মামলায় মোট 154 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 500 জন থেকে 600 জনকে আসামি করা হয়েছে। সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি ও প্রায় 2 কেজি রৌপ্য সহ তরিকুল ইসলাম নামের এক চোরাচালানকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় এই অভিযান চালায় বিজিবি। এতে নেতৃত্ব দেন কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারি। সকালে সাতক্ষীরা বিজিবি 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক সংবাদ সম্মেলনে জানান, ভারত থেকে অস্ত্র ও রৌপ্যের একটি চালান বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা সীমান্তের দক্ষিণ ভাদিয়ালি এলাকায় অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আটক তরিকুল ইসলামের বিরুদ্ধে কলারোয়া থানায় 4টি মাদক ও 2টি অস্ত্র মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি, কৈলাস সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস সহ 28 জন নেতাকর্মীর বিরুদ্ধে 2টি নাশকতা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও 120 জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাদী হয়ে বান্দরবান সদর থানায় এই মামলা 2টি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলার পুলিশ সুপার সৈকত শাহীন। বরিশালের বাকেরগঞ্জে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও সাবেক সংসদ সদস্য নাসরিন জাহান রত্নার বাসভবনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি পাজারো জিপ গাড়ি, 2টি মোটরসাইকেল ভাঙচুর করে ও ঘরের ভেতরে ঢুকে মালামাল লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার পরে বিএনপির সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, অফিসার ইনচার্জ আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
দিনাজপুরের ফুলবাড়িতে বিশেষ অভিযানে জাল নোট সহ 2 জন চোরা কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। উপজেলার পৌর শহরের উত্তর সুজাপুর এলাকার অভিযান চালিয়ে নিপন রায় ও হাবিবুর রহমানকে 375টি 200 টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয় বলে জানান র্যাব 13 সহকারী পরিচালক সালমান নূর আলম। গাজীপুরের শ্রীপুরে দাবিকৃত টাকা না দেওয়ায় হোটেল ব্যবসায়ী শাহজাহানের নির্মাণাধীন বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা টিনশেডের একটি ঘরে এবং নির্মাণাধীন সেমি পাকা ঘরের দেওয়াল ভেঙে ফেলে দুর্বৃত্তরা। শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড দরগাচালা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিচার চেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। কুষ্টিয়ার কুমারখালীর নোভা প্রাইভেট ক্লিনিকে ভুল অপারেশনে 5 দিনের ব্যবধানে 2 প্রসূতির মৃত্যু হয়েছে। গত 18 ও 22 তারিখে সিজারিয়ান অপারেশনে 2 প্রসূতির মৃত্যু হয়। শুক্রবার মরদেহ নিয়ে মৃতের স্বজনরা নোভা ক্লিনিকের মালিকের বিচার দাবি করেন। ক্লিনিকের মালিক বদর উদ্দিন পলাতক রয়েছেন বলে জানা গেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত ও কুষ্টিয়ার সিভিল সার্জন ডক্টর আকুল উদ্দিন জানান, ভুল অপারেশনে রোগীর মৃত্যুর খবর পাওয়ায় নোভা ক্লিনিকের তদন্তে এসে বেশ কিছু ত্রুটি পাওয়ায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে নিহত 19 জন পরিবারের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামিক আমির ডাক্তার শফিকুল ইসলাম। সকালে নরসিংদী ব্রাহ্মণ নদীতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান মিলন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, শহর ছাত্র শিবির সভাপতি রুহুল আমিন উপস্থিত ছিলেন। এ সময় নিহত প্রত্যেক পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেন জামায়াতের আমির শফিকুল ইসলাম। ময়মনসিংহে বিনামূল্যে সুবিধা বঞ্চিত কিশোরী ও নারীদের প্রজনন স্বাস্থ্য সেবা এবং অসহায় রোগীদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস.এম. সৈকত, প্রোগ্রাম অফিসার সঙ্গীতা সরকার, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও সিনিয়র সাংবাদিক নিয়ামুল কবির সজল। যশোরে মনিরামপুর প্রেস ক্লাবের সকল কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, সম্পাদক মোহাতার হোসেন, মাই টিভির যশোর প্রতিনিধি শরীফুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাকদুম, ওসি এবিএম মেহেদি মাসুদ উপস্থিত ছিলেন। কক্সবাজারে বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাওলানা আব্দুর রশিদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় কর্মী সম্মেলন। এ সময় শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। ময়মনসিংহে ভারতের পানি আগ্রাসন ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে মহানগর খেলাফত মজলিস।
বাদ জুমা নগরীর বড় মসজিদ থেকে নেতাকর্মীরা ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে এসে বিক্ষোভ ও মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহানগর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল করিম। পরে বন্যা কবলিত মানুষের দুরবস্থা থেকে মুক্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠন। বগাবন্দর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার পাবলিক মাঠে এসে জনসভা শুরু করে। পৌর বিএনপির সহসভাপতি নিতাই চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর হুমায়ুন কবির। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা পলাশ হিরোইন জমাদ্দার। শরীয়তপুরে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লার সভাপতিত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা। জেলা যুবদল নেতা ভিপি নাজমুল হক বাদল, আলী আহমেদ মোল্লা, অ্যাডভোকেট মৃধা নজরুল কবির, অ্যাডভোকেট লোকমান হোসাইন, অ্যাডভোকেট মিজানুর রহমান, পৌরসভা যুবদলের সভাপতি কামাল হোসেন ঢালি, আলী আহমেদ মাতবর ও রুবেল শেখ জেলা যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা। বগুড়া জেলা ও দায়রা জজ AKM মোজাম্মেল হক চৌধুরী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সহ সকল বিতর্কিত বিচারকদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে জজ কোর্ট কর্মচারী ঐক্য পরিষদ। আদালত চত্বরে বিক্ষোভ শুরু করে কর্মচারীরা। এ সময় বিক্ষোভকারীরা বিচারক এবং এজলাস কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আদালত চত্বরে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মুন্সিগঞ্জ নার্সিং ইনস্টিটিউট এর ইনস্ট্রাক্টর ইনচার্জ সবিতা রানী ওঝা পদত্যাগ করেছেন। নানা অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার একাডেমিক ভবনের সামনে ইনস্ট্রাক্টর ইনচার্জ সবিতা রানী ওঝা ও হাউসকিপার হামিদা বেগমের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করে নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের চাপের মুখে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সবিতা রানী ওঝা। অন্যদিকে হাউসকিপার হামিদা বেগম প্রতিষ্ঠানে ছিলেন না। পিরোজপুর ইন্দুরকানী উপজেলার টগরাও দারুল ইসলামী কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল টগরা দারুল ইসলামী কামিল মাদ্রাসার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দুর্নীতিবাজ, নারী লোভী, অর্থ আত্মসাৎকারী, ঘুষ নিয়ে পরীক্ষায় নকল সরবরাহকারী অধ্যক্ষ দেলোয়ার হোসেন হাওলাদারকে পদত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত দেলোয়ার মাওলানা পদত্যাগ না করবে শিক্ষার্থীরা মাদ্রাসার ক্লাসে ফিরে যাবে না। পটুয়াখালীর কলাপাড়ায় গণবিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জুমাবাদ খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বলেন, ভারতের সাথে পূর্বের সকল চুক্তি বাতিল করার পাশাপাশি ভারতীয় আগ্রাসন বন্ধে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নিতে হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাপাড়া শাখার প্রতিনিধি আল ইমরান, সদস্য নাজমুস সাকিব, জাকারিয়া, শাফি সহ শতাধিক ছাত্র জনতা উপস্থিত ছিলেন। চাঁদপুর চরাঞ্চলে পানিবন্ধী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নৌপুলিশ। শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার রাজা রাজেশ্বর ইউনিয়নে
চিরারচর এলাকায় পানিবন্ধী মানুষের মাঝে ত্রাণ সহায়তা তুলে দেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। সহায়তার পাশাপাশি বন্যা পরিস্থিতিতে চাঁদপুরের চরাঞ্চল সহ নদী তীরবর্তী মানুষের নিরাপত্তায় নৌ পুলিশ কাজ করছে বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা এলাকায় জলাবদ্ধ মানুষ ও ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ত্রাণ বিতরণ করেছেন। ত্রাণ বিতরণকালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া, নায়েব আমির এ আর হাফিজ উল্লাহ, সেক্রেটারি নুরুন্নবী ফারুক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের সদর, রামু ও ঈদগাঁও উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল দিনব্যাপী বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে পালপাড়া, বাঁশঘাটা, ঈদগাঁও বাজার ও রামু জোজারিয়ালানা ইউনিয়নের ইলিশিয়াপাড়া নদীর ভাঙ্গন ও বন্যা দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। এ সময় ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনীর লোকজন ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসে। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে এবারও দাঁড়াবে। আজ উপজেলা মোল্লাবাড়ি অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। সার্জেন্ট এম.এ. হাকিম বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সার্জেন্ট আব্দুল মনসুর, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনসুর হোসেন মোল্লা, মাইন উদ্দিন উপস্থিত ছিলেন। সবশেষ সার্জেন্ট এম.এ. হাকিম বাদলকে সভাপতি ও সৈনিক মাইন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে 70 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। নড়াইল জেলা শাখার সভাপতি সাজ্জাদ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইফনুস আহমদ। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমেদ। শেরপুরে ঝিনাইগাতি উপজেলার সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী জীবনমান উন্নয়নে 2023-24 অর্থ বছরে বরাদ্দকৃত 181 জন শিক্ষার্থীদের মাঝে 20টি বাইসাইকেল এবং নগদ 9,57,000 টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের নিজ হাতে শিক্ষার্থীদের কাছে এসব বাইসাইকেল ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় সহকারী কমিশনার ভূমি অনিন্দিতা রানী ভৌমিক, ভাইস চেয়ারম্যান আসিম মং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কাঠ মিস্ত্রি তারেকের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তার স্বজনদের সাথে দেখা করেন কেন্দ্রীয় জামায়াতের নায়েবের আমির অধ্যাপক মজিবুর রহমান। গতকাল উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়ারপাড়ায় জামায়াত নেতৃবৃন্দ তার বাড়িতে যান। তারা নিহত কাঠ মিস্ত্রি তারেকের দাদি ও ছোট বোনের হাতে কিছু নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির লতিফুর রহমান উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত চাঁদপুরের শহীদ হাফেজ সাজ্জাদ হোসেনের সাব্বিরের পরিবারের পাশে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শিক্ষার্থীরা চাঁদপুর শহরের রঘুনাথপুর এলাকার শহীদ সাব্বিরের বাড়িতে তার বাবা মাকে সান্ত্বনা দিয়ে পরিবারের খোঁজ খবর নেন। এ সময় পরিবারের হাতে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী তুলে দেন। পরে শিক্ষার্থীরা শহীদ সাব্বিরের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। জামালপুর লালন একাডেমির প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক প্রয়াত বেলায়েত হোসেন বেলালের প্রয়াণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রেস ক্লাবে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লালন একাডেমির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে AKM আশরাফুজ্জামান স্বাধীন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদি, সাংবাদিক আসমাউল আসিফ, ফজলে ইলাহি মাকাম সহ লালন একাডেমির ভুক্তবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ৫৫০ বছরের ঐতিহ্য দিনাজপুরের রাজ পরিবারের প্রথা অনুযায়ী ঐতিহ্যবাহী কান্তজিও মন্দির থেকে শ্রী শ্রী কান্তজিও বিগ্রহ নৈপথ্যে দিনাজপুর শহরের রাজবাড়িতে নিয়ে আসা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ কান্তজিও বিগ্রহ রাজবাড়িতে নিয়ে আসাকে কেন্দ্র করে পূর্ণ ভবা নদীর দুই পাড়ে হাজারো ভক্ত পুণ্যার্থীদের আগমনে এলাকা উৎসবে পরিণত হয়। ধর্মীয় রীতি অনুযায়ী আজ সকাল ৭টায় কান্তজিও মন্দিরে পূজা অর্চনা শেষে কান্তজিও বিগ্রহ পূর্ণভবা নদীর ঘাটে আনা হয়। সেখান থেকে নৌবহর নিয়ে ২২ কিলোমিটার নৌপথে অতিক্রম করে সন্ধ্যায় পৌঁছাবে শহরের সাধুয়ার ঘাটে। পরে জেলা প্রশাসক অভ্যর্থনা দিয়ে পালকিতে নিয়ে কান্তজিও বিগ্রহকে নিয়ে যাওয়া হবে শহরের রাজবাড়ি মন্দিরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।